ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাহিত্য মেলা এই বই থেকে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। আমাদের প্রথম অধ্যায় রয়েছে বোঝাপড়া। এই বোঝাপড়া কবিতা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একে একে দেখে নেব। প্রথমেই জানবো যে বোঝাপড়া এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা অনুশীলনী থেকে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি উত্তর দাও, কয়েকটি বাক্যে উত্তর দাও। 2-1 প্রশ্নের শুরুতে একটু বলে নিই যে প্রশ্নগুলো 2টো স্টার দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর যেগুলো 1টা স্টার দেওয়া আছে কম গুরুত্বপূর্ণ। যেগুলো দাগ স্টার চিহ্নিত করা নেই সেটা কিন্তু একদম পড়তে হবে না। তো চলো এবার দেখে নেওয়া যাক। 2-1 সেইটে সবার শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়। এরপরে 2-2 এটা গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমরা দেখবে। 2-3 তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। এরপরে 2-4 মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। 2-5 দাগে তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে। 2-6 দাগে গুরুত্বপূর্ণ, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। 2-7 দাগে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন, সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন। এইভাবে তোমরা দেখে যাবে 10 পর্যন্ত। এরপরে পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এখান থেকে যেটা করতে বলছি সেটা হচ্ছে ওই 3-3 দাগে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত দিয়েছেন। এখান থেকে 4 দাগেটা অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে। নিচের শব্দগুলো দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। বোঝাপড়া কতকটা সত্যেরে, পাঁজরগুলো বিশ্বভুবন অশ্রুসাগর। এরপরে পরবর্তী অধ্যায় আমরা অদ্ভুত আতিথেয়তা এই গদ্যটি নেওয়া হয়েছে আখ্যান মঞ্জরি নামক গ্রন্থ থেকে। রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে জেনে নেব এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 2-1 অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে। 2-2 দাগে প্রশ্ন, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বলা হয়েছে বা বোঝানো হয়েছে। এভাবে তোমরা 2-3 দাগেটা দেখবে। 2-4 2-5 তারপর 3-1 3-2 3-3 3-3 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি। 3-4 দাগে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সন্ধিয়ান চিত্তে শয়ন করিলেন, এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে, তার মনের এই সন্দেহের কারণ কি। 3-5 দাগে তোমরা দেখে যাবে। 4 দাগে থেকে 4-3টা কিন্তু আমি সাজেস্ট করেছি। আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। এরপরে পরবর্তী যে প্রশ্নে যাব। 5-1 দাগে গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে, তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন, তার সেই আতিথেয়কে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5-2টা অবশ্যই তোমরা দেখে যাবে। 5-5টা খুবই গুরুত্বপূর্ণ। তাহার অনুসরণ করিতেছিল, কার কথা বলা হয়েছে, তিনি কাকে অনুসরণ করছিলেন, এই অনুসরণের কারণ কি। শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন। এরপরে 6 দাগে প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে যাবে। নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল রুদ্ধ দল চিহ্নিত করো। সংগ্রাম, অশ্বস্পৃষ্ট, দণ্ডায়মান, করমর্দন। চন্দ্রগুপ্ত এই নাট্যাংশটি নেওয়া হয়েছে চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 2-1 নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। 2-3 দাগে প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে।
2 এর 4 দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চেয়েছেন। এরপরে 3 এর 1 দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে। 3 এর 2 দাগে প্রশ্নও গুরুত্বপূর্ণ। ভাবলাম এ একটা জাতি বটে, বক্তাকে তার এই ভাবনার কারণ কি। 3 এর দাগে প্রশ্ন, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট। এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 এর 4 দাগে, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে। এরপরে 3 এর 5 তোমরা একটু দেখে যাবে। 4 এর 2 দাগে সম্রাট মহানুভব, 4 এর 4 দাগে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। এই দুটো অবশ্যই একটু দেখে যাবে। 5 এর 3 দাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চমকিত হলাম, কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন, তার চমকিত হওয়ার কারণ কি। 5 এর 4 দাগে অবশ্যই তোমরা দেখবে সম্রাট মহানুভব, বক্তাকে সম্রাটের মহানুভবতার কি পরিচয় নাট্যাংশে পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 5 এর 8 দাগে প্রশ্নও খুবই গুরুত্বপূর্ণ। তা এই পত্রে লিখে নিচ্ছিলাম, কার উক্তি সে কি লিখে নিচ্ছিল, তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কি ছিল। এরপরে 5 এর 10 দাগে একটু দেখে যাবে। 5 এর 11 দাগেও গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী পৃষ্ঠায় যেটি করতে হবে সেটি হচ্ছে 8 এর দাগে নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করো। স্থিরভাবে নিষ্কম্প স্বরে, বিজয় বাহিনী, চন্দ্রগুপ্ত, আর্য কুলরবি। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। পরবর্তী অধ্যায় হচ্ছে বনভোজনের ব্যাপার। রচয়িতা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই বনভোজনের ব্যাপার অংশটি নেওয়া হয়েছে টেনিদা সমগ্র গ্রন্থ থেকে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 2 এর 1 বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল। 2 এর 2 দাগে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যায়, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকি 2 এর 5 আর 2 এর 6 দাগে একটু দেখে যাবে। এছাড়া 3 এর দাগে নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো, এটা তোমরা অবশ্যই একটু দেখে যাবে। পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব। শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো, অবশ্যই তোমরা এটা দেখে যাবে। এরপর 8 এর দাগে নিচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো, এটা অবশ্যই তোমরা দেখে যাবে। 10 এর দাগে 10 এর 1 বনভোজনের তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল কেন হলো। 10 এর 2 দাগে বনভোজনের দ্বিতীয় তালিকায় কি খাদ্যের উল্লেখ ছিল, কে কি কাজের দায়িত্ব নিয়েছিল। 10 এর 3 দাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেলা রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। 10 এর 4 দাগে ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 এর 5 দাগেও গুরুত্বপূর্ণ রয়েছে, মাছের কালিয়ার 3টে বেজে গেল, মাছের কালিয়ার সম্পর্কে এরকম বলার কারণ কি ছিল, অবশ্যই এটা দেখবে। এছাড়া তোমরা এই 11-1-এরটা অবশ্যই একটু চোখ বুলিয়ে যাবে। পরবর্তী অধ্যায় সবুজ জামা, এই কবিতাটি রচয়িতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এটি গৃহীত হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত উলু খড়ের কবিতা নামক গ্রন্থ থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 2 এর 1 তোতাইবাবুর সবুজ জামা চাই কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2 এর 2 দেখবে। 2 এর 3 দাগে সবুজ জামা আসলে কি। 2 এর 4 দাগে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে। 2 এর 5 দাগে তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 এর 2 দাগে প্রশ্নটাও অবশ্যই দেখে যাবে। সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। এছাড়া 4 এর 1 এবং 4 এর 2টা একটু চোখ বুলিয়ে যাবে। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। পরবর্তী অধ্যায় হচ্ছে চিঠি, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এটি গৃহীত হয়েছে পত্রাবলী গ্রন্থ থেকে। 3টি চিঠি এখানে রয়েছে, 3টি চিঠিরই অনুবাদ করেছেন সুশীল রায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবারই এই প্রশ্নটি দেয়। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জানব। মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় পুরাতন বন্ধু গৌরদার বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন, তার যাত্রাপথের বিবরণ, পত্রটি কিভাবে ধরা পড়েছে আলোচনা করো, একটু দেখে যাবে। তবে এখান থেকে যে দুটো প্রশ্ন অবশ্যই তোমরা করবে সেটি হচ্ছে 2 এর 4 দাগে
এক কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না, কোন কথা, সে কথা বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন। এছাড়া দেখে যাবে 2-এর 7-এর দাগে প্রশ্ন, এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে, কোন কাব্যের কথা বলা হয়েছে, সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন। এখান থেকে এই দুটো প্রশ্নই 2-এর 7 এবং 2-এর 4 প্রশ্ন দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা দেখে যাবে। পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি আবদার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। পরবাসী কবিতাটি বিষ্ণু দে কবির লেখা। কবিতাটি গৃহীত হয়েছে তুমি শুধু 25শে বৈশাখ এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 3-এর 1, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে, চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন, ময়ূর কিভাবে মারা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে। 3-এর 5-এর দাগেও খুব গুরুত্বপূর্ণ, পলাশের জোপে কবি কী দেখেছেন। এরপর 4-এর দাগ থেকে তোমরা দেখে যাবে 4-এর 1, জঙ্গলে কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন। 4-এর 2 দাগে গুরুত্বপূর্ণ রয়েছে, সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালী শব্দের ব্যবহার করেছেন কেন। 4-এর 3 দাগে আরও গুরুত্বপূর্ণ, কথক ও কথাকলি কথা কবিতায় কোন প্রসঙ্গে এসেছে। এরপরে চলে যাব এই 4-এর দাগেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিন্ধুমুনির হরি নাওবান কবি কিভাবে শুনেছেন। 4-এর 5-এর দাগে ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী। এই অধ্যায়ের এই 4-এর 4 এবং 4-এর 5 প্রশ্ন দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া 5-এর 1-এরটাও গুরুত্বপূর্ণ, কবি নিজেকে পরবাসী বলেছেন কেন। এখান থেকে তোমরা করবে 8-এর দাগেরটা, শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। পরবর্তী অধ্যায় পথ চলতি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মূল গ্রন্থের নাম হচ্ছে পথ চলতি, গ্রন্থ থেকে এটি গৃহীত হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল। 2-এর দাগে প্রশ্ন, একটি 3য় শ্রেণীর বগির কাছে একেবারে লোকের ভিড় নেই কেন। 2-এর 3 দাগে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাঠানদের মাতৃভাষা কি, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল। তার থেকেও গুরুত্বপূর্ণ 2-এর 5-এর দাগে খুশহাল খাঁ খট্টক কে ছিলেন। আর 2-এর 6-এর দাগেও গুরুত্বপূর্ণ, আদম খাঁ দুরখানির কিস্সার কাহিনী কেমন। এরপরে তোমরা দেখে যাবে 2-এর 10-এরটা, আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয়, নবত ও ন অসমা ই হাসানা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো করতে হবে পরবর্তী পৃষ্ঠায় রয়েছে সেগুলো জানবো। 7-এর 1 দাগে স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ 7-এর 3-এর দাগে আলেম শব্দের মানে কি, লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন। 7-এর 4-এর দাগে প্রশ্ন, গুরুত্বপূর্ণ আগা সাহেব সম্পর্কে যা জানো লেখো। 7-এর 5-এর দাগে একটু তোমরা দেখে যাবে প্রশ্নটা। এখান থেকে 8-এর 4-এর দাগে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই এটা কিন্তু মুখস্থ করে যেতেই হবে। 8-এর 4-এর দাগে কথক কেন বলেছেন, যেন এক বস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম, সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও। এরপরে পরবর্তী অধ্যায় একটি চড়ুই পাখি, সেটা আমরা জানব। একটি চড়ুই পাখি রচয়িতা হচ্ছে তারাপদ রায়, উৎস হচ্ছে শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে একটি চড়ুই পাখি এই কবিতাটি গৃহীত হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 2-এর 1-এর দাগে কবিতায় চড়ুই পাখিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়। 2-এর 2, চড়ুই পাখি এখানে সেখান থেকে কি সংগ্রহ করে আনে। 2-এর 3-এর দাগে কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখির চোখে পড়ে। 2-এর 4-এর দাগে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। 3-এর 1-এর দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে, চড়ুই পাখি এখানে চতুর বলা হয়েছে কেন। এরপরে গুরুত্বপূর্ণ রয়েছে 3-এর 3-এর দাগে হয়তো ভাবে, চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন। 3-এর 4-এর দাগে প্রশ্নও গুরুত্বপূর্ণ, আবার কার্নিশে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কী ভাবে। এছাড়া তোমরা 3-এর 5 ও 3-এর 6-এর দাগে প্রশ্নটা একটু দেখে যাবে। এখান থেকে 3-এর 8-এর দাগে একটু প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন, তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়েছে। 3-এর 9-এরটা অবশ্যই একটু দেখে যাবে।
এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে একবারে 7-এর দাগে চোখ শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।